আমরা হচ্ছি 4 ভাই বোন। আমি আমরা নাকি 6 জনের উপরে আছি। এখন এখানে ডিক্লারেশনটা কে দেবে? দিল তো আমি নিজেই। মাননীয় মহোদয়, সবিনয় নিবেদন এগিয়ে আমরা নিচে সরকারি সকল বুথ লেভেল অফিসার বর্তমান পরিস্থিতিতে চরম মানসিক চাপ, অনিশ্চয়তা ও প্রশাসনিক অস্পষ্টতার মধ্যে কাজ করতে বাধ্য হচ্ছি। লিখিত কোনো সরকারি আদেশ, অর্ডার, গাইডলাইন ছাড়াই শুধুমাত্র হোয়াটসঅ্যাপ মেসেজের উপর নির্ভর করে আমাদের দায়িত্ব পালন করতে হচ্ছে, যা প্রশাসনিক শৃঙ্খলার পরিপন্থী ও আমাদের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ। প্রথম পর্যায়ে নির্বাচন কমিশনের তরফ থেকে জানানো হয়েছিল 2002 সালের ভোটার লিস্টে যাদের বাবা মায়ের নাম অন্তর্ভুক্ত আছে তাদের ক্ষেত্রে ইনফরমেশন ফর্মের সঙ্গে কোনো সাপোর্টিং ডকুমেন্ট প্রয়োজন নেই। পরবর্তীতে হঠাৎ করে বিএলও অ্যাপে লজিক্যাল ডিসক্রিপেন্সিস দেখানো হয় এবং তখন নির্দেশ দেওয়া হয় যে ক্ষেত্রে প্রয়োজন মনে হবে সেখানে ডকুমেন্টস আপলোড করতে হবে, অন্যথায় নো অ্যাকশন রিকোয়ার্ড দিতে হবে। এই নির্দেশ অনুযায়ী আমরা গ্রাম ভিত্তিক পরিচিত ভোটারদের ক্ষেত্রে স্বল্প সময়ের মধ্যেই নো অ্যাকশন রিকোয়ার্ড করে দিই। কিন্তু অত্যন্ত দুঃখজনক ও বিস্ময়করভাবে লক্ষ্য করা যায় যে প্রথমবার নো অ্যাকশন রিকোয়ার্ড করে দেওয়ার পরেও পুনরায় একই ভোটারদের নামে আবার লজিক্যাল ডিসক্রিপেন্সিস ফিরে আসে। এবার বলা হয় ডকুমেন্ট আপলোড করতে হবে এবং তার সঙ্গে বিএলওর অঙ্গীকারপত্রও দিতে হবে। আমরা এই নির্দেশও নিষ্ঠার সঙ্গে পালন করেছি। অনেক ভোটারের ক্ষেত্রে পাসপোর্ট, অ্যাডমিট কার্ড, সার্টিফিকেট সহ মোট 13টি অনুমোদিত ডকুমেন্টসের অন্তর্ভুক্ত বৈধ নথি আপলোড করা হয়েছে। তবু পরবর্তী ধাপে আবারও একই ভোটারদের নামে লজিক্যাল ডিসক্রিপেন্সিস দেখানো হয় এবং তার সঙ্গে হিয়ারিং নোটিশ ইস্যু করা হয়। এর অর্থ দাঁড়াচ্ছে কমিশন নিজেরাই কোনো যথাযথ ও চূড়ান্ত যাচাই না করেই বারবার লজিক্যাল ডিসক্রিপেন্সিস পাঠাচ্ছে আর তার সরাসরি ফল ভোগ করতে হচ্ছে আমাদের বিএলওদের। প্রতিবার নতুন ডিসক্রিপেন্সি আসার সঙ্গে সঙ্গে আমাদের মানসিক চাপ বহুগুণ বৃদ্ধি পাচ্ছে। এর পাশাপাশি গ্রামবাসীদের পক্ষ থেকে অসংখ্য ফোন কল আসছে। অনেক ক্ষেত্রে ভোটাররা সরাসরি আমাদের বাড়িতেও চলে আসছেন, কেউ ক্ষুব্ধ, কেউ আতঙ্কিত, কেউ বিভ্রান্ত। এই মানসিক চাপ, প্রশাসনিক দায় এবং ব্যক্তিগত জীবনের অনিরাপত্তা সব মিলিয়ে পরিস্থিতি আমাদের জন্য অসহনীয় হয়ে উঠেছে। এই অবস্থায় আমাদের প্রশ্ন অত্যন্ত স্পষ্ট, যদি বিএলওর ডিক্লারেশন, ফিল্ড ভেরিফিকেশন এবং গভর্নমেন্ট অ্যাপ্রুভ ডকুমেন্টসেরও কোনো মূল্য না থাকে তাহলে আমাদের বিএলও হিসেবে রাখার প্রয়োজনটাই বা কী? আমাদের দিয়ে আপনারা আসলে কোন দায়িত্ব পালন করাতে চাইছেন? এর পাশাপাশি অতিরিক্ত চাপের কাজের চাপে এবং অনিশ্চয়তার ফলে ইতিমধ্যে বিভিন্ন জায়গায় একাধিক বিএলও মানসিকভাবে একাধিক বিলে মানসিকভাবে ভেঙে পড়েছেন, কেউ আত্মহত্যা করেছেন, কেউ হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। এই মর্মান্তিক ঘটনাগুলির পরেও কমিশনের তরফ থেকে কোনো সুস্পষ্ট অবস্থান বা মানসিক সহানুভূতি প্রকাশ করা হয়নি। এর মধ্যেই সাম্প্রতিকভাবে ম্যাক্সিমাম প্রয়োজনীয় সংক্রান্ত লজিক্যাল ডিসক্রিপেন্সি দেখানো হয়েছে, যেখানে অভিযোগ তোলা হয়েছে কোনো পরিবারের নাকি 6 জনের বেশি সন্তান আছে, যদিও বাস্তবে পরিবারের 3-4 জন সন্তান রয়েছে। কোথাও বয়সের ফারাক, কোথাও বাবার নামের সামান্য বানানগত ত্রুটি দেখানো হয়েছে। সবচেয়ে উদ্বেগজনক বিষয় হলো এই লজিক্যাল ডিসক্রিপেন্সির সঙ্গেই হিয়ারিং নোটিশ ইস্যু করা হয়েছে। বারবার ডিক্লারেশন দেওয়ার পরেও কমিশন সন্দেহ দূর হচ্ছে না। যদি শুরু থেকে ইনফরমেশন ফর্মের সঙ্গে বাধ্যতামূলকভাবে ডকুমেন্টস নেওয়ার লিখিত নির্দেশ দেওয়া হতো তাহলে এই চরম বিভ্রান্তি, চাপ ও হয়রানির পরিস্থিতি তৈরি হতো না। বর্তমান পরিস্থিতিতে আমরা মানসিক, শারীরিক ও সামাজিক দিক থেকে সম্পূর্ণ বিপর্যস্ত। অতএব বাধ্য হয়ে জানাচ্ছি, এই অনিশ্চিত, ঝুঁকিপূর্ণ এবং দায়হীন ব্যবস্থার মধ্যে আমরা আর বিএলও হিসেবে কাজ চালিয়ে যেতে অসমর্থ। সেই কারণে উপরোক্ত সকল বিষয় বিবেচনা করে আমরা সমষ্টিগতভাবে বিএলও পদ থেকে আমাদের পদত্যাগপত্র জমা দিচ্ছি। এই সিদ্ধান্ত আমাদের কারোরই কাম্য ছিল না, কিন্তু বর্তমান বাস্তবতা এটি ছাড়া আমাদের সামনে আর কোনো বিকল্প নেই। যাই হোক স্যার, আপনার শুনে নিলেন আমাদের বক্তব্যগুলো স্যার। তো গল্প করে তো শেষ করা যাবে না। আমরা গ্রাসরুটে কাজ করতেছি। প্রথম থেকেই আমি শুরু করি। আমাদের মাননীয় শ্রী জ্ঞানেশ কুমারজি বলেছিলেন, প্রথমেই বলেছিলেন যে এনুমারেশন ফর্মটা আপনারা বাড়িতে গিয়ে একবার ছেড়ে একটা বিএলও 3 বার যাবে। আমরা 3 বার কেন 6 বার গিয়েও আমরা ফর্ম এনুমারেশন দিয়ে ফিল আপ করে আপলোড দিয়ে আমরা জমা করেছি। তখন কিন্তু উনি বলেছিলেন যে কোনো পেপারস দেখাতে হবে না, কোনো কাগজ দেখাতে হবে না, কোনো কাগজ দেখাতে হবে না। তারপর স্যার লজিক্যাল ডিসক্রিপশনগুলো আসলো, এগুলো আমরা আবার পুনরায় কাগজ নিলাম। নেওয়ার পর আমরা রাত দিন, সকাল সন্ধ্যা পরিশ্রম করে সেই পেপারসগুলো আপলোড করলাম, রিসিভ করলাম, বাড়ি বাড়ি গিয়ে রিসিভ করে
পেপারসগুলো আমরা আপলোড দিলাম। আপলোড দেওয়ার পর আমরা এই আশায় আপলোড দিয়েছিলাম যে আর মনে হয় সমস্যা হবে না। আপলোড করলাম, কোনো আমাদের কাজ হলো না, আমাদের অ্যান্সার জিরো। যদি স্যার আমাদের অ্যান্সার জিরোই হলো, তাহলে স্যার সেই সময় আমাদেরকে কেন এই পরিশ্রমটা করালেন? এখন আমরা এই যে নোটিশ নিয়ে গ্রামে স্যার আমরা গ্রাসরুটে কাজ করতেছি, আমরা স্যার এখন নিরাপত্তার অভাবে ভুগতেছি। যে ব্যক্তিকে আমরা বলেছি উনি বলছে আমি আপনাকে একবার ছেড়ে দুবার পেপার দিলাম, পেপার দেওয়ার পরও আমার নামটা আমার নামে কেন হিয়ারিং আসলো, এর জবাব আমার কাছে নাই। আমি মিন্স আমার কাছে, সবার কাছে, কারো কাছে না। সবারই আমি বলতে আমি না, সবার কাছে কারো কাছে জবাব নেই। আমরা ওই পাড়াতে একসঙ্গে মানুষ হয়েছি, আমি চিনি ওকে, আমি এখন ওকে গিয়ে বলছি তোমার বাবার পেপার দাও, তোমার ঠাকুর দাও পেপার দাও। কেন পেপার দেবে? কত পেপার দেবে? আর পেপারস যে দিবে, যেহেতু এর আগে স্যার উনার কাছে পেপারস নিয়ে আমি আপলোড দিয়েছি, দেওয়ার পরেও উনার চলে আসলো। এইবার যে আমি লাস্ট চান্স, এইবার লাস্ট চান্স স্যার, আমি যে পেপারসটা নিব ওনার কাছে, নিয়ে যে আপলোড দিব, দেওয়ার পর কি সিকিউরিটি আছে যে ওনার নামটা থাকবে? যদি আবার আগের বারের মতো ওনার নাম না থাকে, তাহলে স্যার আমাদের নিরাপত্তাটা কি হবে? আমরা নিরাপত্তায় ভুগতেছি স্যার। রাত 2টার সময় ঘুমোতে যাচ্ছি, তখনও ফোন আসছে। প্রত্যেকটা মানে আমরা সবাই মানসিকভাবে মানে খুব ইসে আছি স্যার, চাপের মধ্যে আছে। আমাদেরও সংসার আছে, আমাদেরও পরিবার আছে। আমরা স্যার 4 মাস ধরে স্কুলের গণ্ডিতে পা রাখিনি। আমরা স্যার খুবই সমস্যার মধ্যে আছি। আমাদের সমস্যাটা একটু বোঝার চেষ্টা করুন। আমরা আর বরদাস্ত করতে পারছি না। হ্যাঁ, আমরা এখন গণহারে আমরা আমাদের ইস্তফাটা দিয়ে দিলাম। আপনি কাইন্ডলি আমাদের ইস্তফা গ্রহণ করুন এবং আমাদেরকে এটা সিকিউরিটি দিন যে আমরা আর এই কাজের মধ্যে নেই। আমাদেরকে ছেড়ে দিন স্যার। আমি অনুরোধ করে বলবো সবার হয়ে, একদম রিকোয়েস্ট আমাদের স্যার স্কুল যেতে দিন। আমাদেরকে আমাদের মূল স্রোতে যেতে দিন স্যার। আপনাদের স্যার অনেক পাওয়ার আছে, অনেক ক্ষমতা, আপনাদের লোকবল অনেক। আপনারা স্যার পঞ্চায়েতে হিয়ারিং করান, আপনারা যেখানে পারেন হিয়ারিং করান, যা পারেন আপনারা করুন স্যার। আমাদেরকে ছেড়ে দিন স্যার। আর লজিক্যাল ওই ইসের মধ্যে নোটিশে দেখাচ্ছে স্যার 6 জন, 6 জন ওখানে দেখাচ্ছে না স্যার। 6 জনের জায়গায় উনি বলছে আমার 4 জন সন্তান, কেউ বলছে আমার 3 জন সন্তান। ওখানে অ্যাপের মধ্যে দেখাচ্ছে 6 জন। ওই লোকটার স্যার 3টাই বাচ্চা, 3টাই বাচ্চা। স্যার আমাদের তো এই যে বললো 6 জন, মোর দেন 6% যেটা বলছে, এটা আমরাও দেখছি। একই বুথে একই নামের ব্যক্তি অনেক হতে পারে, আর উনার একজনের 4টা, কারো 5টা। আর এরকমও আছে কেস কি ধরেন কেউ কারো মা মারা গেছে 1998-97 সালে মারা গেছে, মা বাবা সব মারা গেছে, স্টেপ মাদার। তখন বিয়ে হতো স্যার, তখন 12-13 বছরেও বিয়ে হতো। আমরা এটা প্রমাণ আছি, আমরা গ্রাসরুটে যখন কাজ করতেছি। তো 13 বছরে কি করে সন্তান হলো, এটা একটা কারণ হতেই পারে। তখন 12-14 বছরেও বিয়ে হতো, এখনো হচ্ছে স্যার 12-13 বছরে, এখনো হচ্ছে, রেয়ার হচ্ছে কিন্তু স্যার। আমরা দেখছি স্কুলে, এখন স্কুলগুলাতে ম্যাক্সিমাম স্যার বলা এটা ঠিক না, হয়ে যাচ্ছে বিয়ে। আর দ্বিতীয় কথা স্যার, 6 জন সন্তান, একই ব্যক্তির 6 জন সন্তান দেখাচ্ছে। এটা আমরা নির্বাচন কমিশনের ভুল ধরতেছি। এটা আমি একটু বলি স্যার এই ব্যাপারে। নির্বাচন কমিশন তো দেখে নিল, খয়রুল বলে একজন আছে, ওই বুথে 4-5টা খয়রুল আছে, আমারই বুথে আছে। ওই খয়রুলের এপিক নাম্বারটা দেখছে নাকি? ওই খয়রুলের এপিক নাম্বার এইটা, ওই খয়রুলের এপিক নাম্বার এটা, এটা কেন দেখছে না স্যার? খালি খয়রুল দেখলো বাস, মোর দেন 6% এরকম করে পাঠাই দিচ্ছে। আমরা এখন এই পরিস্থিতিতে আসছি স্যার, কি আমরা যদি ওদের নাম বাদ পড়ে, তাহলে মনে হয় বিএলও, আমরা সব প্রত্যেকটা বিএলও ওই বাদের মধ্যে থাকবো। এখানে থাকবো না, কোথায় যাবো বলা মুশকিল। আজকে তো আমাকে সকালে বলে দিল যদি নাম কাটা যায় তাহলে টোটাল বিএলও না কাটেছে, ডাইরেক্ট বলতেছে বিএলও কাটছে। আবার বলুন স্যার, ওদেরকে কি করে বুঝাবো? আমরা কোনো চারা নেই স্যার। এটা আপনারা কোনো ব্যবস্থা করেন। আর তারপরে স্যার এই যে হিয়ারিং করাবেন, যেটা করাবেন হিয়ারিং করান স্যার, এটা একটু সুষ্ঠুভাবে করানোর ব্যবস্থা করেন। একদিনে তো হিউজ পরিমাণে হিয়ারিং করা কাজ করতেছি, কথা বলছি স্যার, আপনারা যেটা করবেন আমরা ঠিক আছে, আমরাই তো নিশ্চিত না। আমি বিয়ালো আমার নোটিশ আসছে, বুঝলেন? আমি বলবো স্যার একটা কথা, আমি 5 জনকে লিঙ্কেজ দেখাচ্ছি, আমরা 5 ভাই বোন। সেক্ষেত্রে আমার নিজের নোটিশ আসছে যে আমি নাকি 6 জনকে লিঙ্কেজ দেখাচ্ছি। আমি যদি একজন বিএলও হিসাবে আমার যদি কোনো নোটিশ আসে, তাহলে আমার বিএলও হওয়ার অধিকারটা কোথায় থাকলো?
আমার নিজেরই ভুল করে আমারও আছে। কি দিয়ে ভুল করায় নোটিশ আসে 6 জনের বেশি। আমরা পাবলিককে কি উত্তরটা দিব? 6 জনের বেশি লিংকের কেন দেখাবো? আমাদের কাছে উত্তর চাইবে তো। আমাদের কাছে উত্তর চাইছে। আমরা হচ্ছি 4 ভাই বোন। আমি যে আমরা নাকি 6 জনের উপরে আছি। এখন এখানে ডিক্লারেশনটা কে দেবে? দিল তো আমি নিজেই। স্যার সমস্যা সবারই আছে, আপনি আমাদের এই সিকিউরিটিটা দিন। আমরা যে আপনার কাছে আসলাম, আপনি আমাদের সিকিউরিটিটা দিন। আমরা এখন কোন পর্যায়ে যাবো? আরেকটা প্রশ্ন এখানে আমরা ছাড়ে চলে যাচ্ছিলাম, সেটা হচ্ছে আমাদের গ্রাম্য বাংলায় এখনো আমরা হচ্ছে ফার্স্ট ম্যারেজ, সেকেন্ড ম্যারেজ, থার্ড ম্যারেজ পর্যন্ত হয়, ঠিক আছে। এক্ষেত্রে 3 নম্বর যে স্ত্রী হলো, ঠিক আছে, তার যে সন্তান এবং যে বাবার যে বয়স, তার মধ্যে 50% মানে 50 বছর বয়সের ব্যবধান হতে পারে। এটার লজিক্যালি আমরা কি ডেসক্রিপশন দেব? এগুলা আপনারা সব দেখুন বিবেচনা করে বারবার। স্যার এখন আমরা আসলাম আপনাদের সভাপতি, আপনি আমাদের দাঁড়ান। বলছে সাহেব বলছে ইন্টারনাল মানে সরকারি মানে বিরোধীদের নিয়ে সেটা সাংবাদিকরা একটু বাইরে, তারপরে গেটে বলে দিবে, সেটা বলে দিবে সাংবাদিকরা একটু বাইরে বিরোধীদের নিয়ে বলছে। এটা কোনো লুকোচুরি ঘটনা না, রিপোর্টার থাকবে অবশ্যই থাকবে। শুনুন আজকে এটা কি আমরা তো এখানে সরকারি লোক, অবশ্যই কিন্তু সরকারি কাজ করছি। আপনি আপনার দাবি আমাকে জানাবেন। ছবি তোলা হয়ে গেছে, ওরা বাইরে প্রচার করে যা করে এখানে থাকবে। না স্যার, ওপেন টু অল হোক না, সাধারণ মানুষকে স্যার জানতে হবে, সাধারণ মানুষকে জানাতে হবে। জানবে কি করে? আপনারা গোপনে আমাদের জমা দিয়ে যান, আমরা করে নিচ্ছি। উদ্যোগ কথা বলবে। এর আগেও তো স্যার এসআই এর কাজগুলো করেছি, যখন হলো ওটা কোনো দেখা দেখবে না, আপনাকে কাজ দেওয়া হয়েছে, কাজ বুঝে নিন। ঠিক আছে, আমরা বাইরে ওই স্টেটমেন্ট দিয়ে দেবো, আপনারা সবাই সবার হচ্ছে, আপনারা যাবেন না, একটু বাইরে থাকেন, কি হলো আপনারা কোশ্চেন করে জেনে নেবেন। আপনারা মনে কিছু করেন না, আপনারা একটু ইয়ে করেন, আমরা কথা বলে বলে দিবে কি হচ্ছে, বন্ধু তো আমরা বলে দিচ্ছি, আমরা